কৃষ্টি কালচারাল হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যার সাথে কথা বলবো তার পরিচয় নতুন করে দেওয়ার দরকার নেই। একজন ভার্সেটাইল অ্যাক্টর এবং ভীষণ ডাউন টু আর্থ একজন মানুষ আমার পাশেই এই মুহূর্তে বসে আছে এবং আমাদের সময় দিয়েছেন, তার জন্য কৃষ্টি ভীষণভাবে আপ্লুত এবং থ্যাঙ্কফুল। ওয়েলকাম জানাই আমাদের আজকের অতিথি সুব্রত দত্ত। নমস্কার। নমস্কার। বৃষ্টির সমস্ত দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকুন, ভালো রাখুন। আমি খুবই আপ্লুত। আমাকে সায়নী ৩টে বই দিয়েছে, দেখো তুমি আসবে বলে, হ্যাঁ, তারপর দ্বিতীয় এখন বলবো না, না বলা কবিতারা, আর যেটা আমি প্রথমে পড়বো সেটা হচ্ছে ভূতের গল্প অদৃশ্য। হ্যাঁ, তারপর প্রচণ্ড মিষ্টি মিষ্টি নিয়ে এসছে এবং দেখো গুড়ের লাড্ডু, মোয়া, এবং এই গিফটটা লাস্টে খুলবো। আমি জানি এর মধ্যে কি আছে। লাস্টে ভিডিও করি ৩টে বইয়ের পর। মানে এত ভালোবাসার সাথে এই ছোট উপহারগুলো মানে এত আপন করে নিচ্ছে, আমার নিজেরও খুব ভালো লাগছে। এবং আগেও দাদার সাথে আমার যখন আলাপ হয়েছে প্রথম পরিচয়তে আমার মনে হয়নি যে প্রথমবার দেখছি বা কথা বলছি। আজকে তো আরো বেশি করে মানে আরো আবদ্ধ হয়ে গেলাম। আজকে দিনটা একটু স্পেশাল। আজকে মকর সংক্রান্তি এবং দাদা কিন্তু বাঁকুড়ার ছেলে এবং সেখানে মকর সংক্রান্তি একটা অনেক বড় উৎসব। তো প্রথমেই যেটা জিজ্ঞেস করব, বাঁকুড়াকে কতটা মিস করছো আজকে? আমি সবসময় মিস করি, কারণ আমার বীজটা তো ওটাই। রাঢ় অঞ্চলের মানুষ আমি, বাঁকুড়ার মানুষ। মকর সংক্রান্তি আর মনসা পুজো আমাদের এখানে খুব ফেমাস। হ্যাঁ, পিঠে আমার মা খুব ভালো পিঠে বানান। আমিও একদিন ট্রাই করেছিলাম, একটু শক্ত হয়ে গেছিল এই বাড়িতেই। বাট আমি সবার বানাতে এমনিতে ভালোবাসি। সো আমি অনেক রকম ট্রাই করি। অভিনয়ের পাশাপাশি রান্নাতেও খুব মানে ইন্টারেস্ট রয়েছে। ওটা আমার এক ধরনের, তুমি বলতে পারো, স্ট্রেস পাস। হ্যাঁ, স্ট্রেস বাস্টার। আমি আচ্ছা। টুপো বানালাম, তারপর আমি কালকে মাছ বানিয়েছি লেগিং দিয়ে। তো সবসময় কিছু না কিছু ট্রাই করতে থাকি। আচ্ছা। আম তো আমার এটা ভালো লাগে। তো আমি মিস করছি। আমি পসিবলি খুব তাড়াতাড়ি বাঁকুড়া যাবো। আচ্ছা। এবং আমিও ফিল্ম তোমার একটা বাঁকুড়ার সঙ্গে কানেকশন আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। আই অলওয়েজ লাভ বিকজ অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের তো ব্যাকগ্রাউন্ডটাই আমাদের ওটি ফিক্সড ডিপোজিট, সেটাই আমরা বিক্রি করি। ইমোশন গুলো, তান, মান, ধান সমস্ত কিছু আমাদের দিতে হয়। তো সেটা অনেকটা কাজে লাগে। যদি ভুলে যায় তাহলে হয়তো সেটা অ্যাজ অ্যান অ্যাক্টর সেটা খুব নেগেটিভ হয়ে যাবে। অলওয়েজ ইউ হ্যাভ টু মানে বি রুটেড। সয়েলের সাথে কানেক্ট থাকাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এখনকার ছেলেমেয়েদের বেশিরভাগের মধ্যে একটা মানসিকতা কাজ করে যে পড়াশুনো করতে ভালো লাগছে না, আমি মডেলিং করব, অভিনয় করব। এই ধরনের একটা চিন্তাভাবনা। কিন্তু পড়াশুনোটা কতটা ইম্পর্টেন্ট একজন অভিনেতা হতে গেলে বা অভিনেত্রী হতে গেলে, সেইটা আমি একবার চাই যে আপনি দর্শকদের বলুন যে আমি সবাই বলি অভিনেতা, অভিনেত্রী, আমি এগুলো অল আর অ্যাক্টর। সবাই আমরা জেন্ডারে ওটাকে রাখি না। বাট আমি এটা বলতে পারি, আমি প্রথমে জুলজি অনার্স করছিলাম বাঁকুড়াতে, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, এবং এমবিএ করছিলাম। তারপরে যখন আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে গেলাম, আমাকে যতটা পড়াশুনো করতে হয়েছে অভিনয়ের জন্য, আমার মনে হয় পুরো জীবনে এতটা পড়াশোনা তার আগে আমি করিনি এবং এখনো করতে হচ্ছে। তার মধ্যে ৩টে বই আবার ইনক্লুড করে দিল সায়নী, ওটা পড়তেই হবে। হ্যাঁ, এখনো আমি কালকে দেখলাম একটা ছবি, কাঞ্চি, এটা পায়েল কাপাডিয়ার ছবিটা দেখলাম। তারপর 100 ইয়ার্স অফ সলিটিউড নভেলটা সম্বন্ধে অনেক কিছু স্টাডি করলাম। দেখছি, বুঝতে পারছি না, আরেকবার দেখার চেষ্টা করছি। সো এটা আমাদের পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার প্রফেশন। তো যারা দয়া করে যারা নতুন যারা অভিনেতা, অভিনেত্রী হতে চান, আমি অভিনেতাই বলব। তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, মেল, ফিমেল, অল জেন্ডার, সো প্লিজ আপনারা ট্রেনিং নিয়ে আসুন। সেটা কারো আন্ডারে হতে পারে, সেলফ স্টাডি হতে পারে, বা ইনস্টিটিউট হতে পারে। এবং আমার যে মাদার ইনস্টিটিউট, সেখানে ছোট, ছোট কোর্স শুরু হয়েছে। সো সেইজন্য আপনারা দেখতে পারেন nsd.gov.in। আরেকবার বলে দিই, ন্যাশনাল স্কুল অফ ড্রামা টাইপ করলে হয়ে যাবে, না হলে nsd.gov.in। এখানে ছোট, ছোট কোর্স শুরু হয়েছে এবং সেখানেও বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে, ভোকেশনাল কোর্স, এবং তার বিভিন্ন ধরনের তোমার সিকিমে আছে, আরো বিভিন্ন জায়গায় আছে। এটা ডিটেইলসটা ওখানে পেয়ে যাবে। একটু বেশি টাইম না ওয়েস্ট করে আমি বলছি। সো প্লিজ টেক ট্রেনিং, তারপর আসুন। কারণ এটা একটা প্রসেস, বা এটা একটা আর্ট ফর্ম, যেটা কিন্তু শিখতে হয়। এবং সেই না শিখে এলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অভিমন্যুর মতো আমি ঢুকে গেলাম, তারপর বেরোতে পারবো না। সো ইট ট্রান্সফর্ম ইনটু ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন অ্যান্ড এটসেট্রা, এটসেট্রা।
মানে গ্ল্যামারটাকেই তো সবাই সামনে দেখে এবং ওটাই অ্যাট্রাক্ট করে এবং ওটার পেছনে যে অনেকটা পরিশ্রম পড়াশুনো থাকে সেইটাও বোঝানোটা মাঝে মাঝে খুব হ্যাঁ, এটা অনেকটা কি বলতো ছোটবেলায় ভাবতো যে ফুচকা হলে ভালো হবে, অনেক ফুচকা খেতে পারত। কিন্তু ফুচকাটা বানাতে শিখতে হবে তো। বা এক্সাক্টলি আইসক্রিম ভালো হবে। কারণ তাহলে প্রচুর আইসক্রিম খেতে পারবো। তাহলে আইসক্রিমটা বানাতে শিখতে হবে তো। আমি অ্যাক্টর হতে চাই। আরে অনেক ধরনের ক্যামেরার সামনে আসবো। তো অ্যাক্টিংটা শিখতে হবে তো। সো ইটস আ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার প্রফেশন। ইউ হ্যাভ টু লার্ন যেকোনো কিছু করতে হলে। এই এনএসডি প্রসঙ্গ যখন উঠলো, সেখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী আপনার ব্যাচমেট ছিল। সেই সময় তো মানে আপনারা একদম নিছক বন্ধুর মতো মিশেছেন। এখনো বন্ধুর মতো। এখনো বন্ধুর মতো। কিন্তু এখন তো আপনাদের একটা ফেস মানে আপনারা তো একটা সেলিব্রিটি মানুষ হয়ে গেছেন। কিন্তু না, ও এই যত সময় কোটি টাকাই নিক না কেন বা সোয়ানন্দ কিরকিরে যত কোটি টাকাই নিক না কেন, আশুতোষ রানা ভাই, সঞ্জয় মিশ্রাজি এখানে এসেছিলেন। এই বাড়িতে সোয়ানন্দ কিরকিরে এখানে এসেছিলেন, গান গেয়ে হয়েছেন, ভিডিও আমার কাছে আছে। তো উই আর সামহাউ সিনিয়রস অ্যান্ড জুনিয়রস এবং কমার্শিয়ালি ও বেশি টাকা রোজগার করছে, কমার্শিয়ালি আমি অন্য জায়গায় রোজগার করি এবং সবাই জানে এটা অনেকটা সো কল্ড লাক বা কার দোকানটা ভালো তৈরি এটা কেউ জানে না। বাট সামহাউ যেহেতু আমরা একটা জায়গার থেকে মাদার ইনস্টিটিউট থেকে আমরা সেখানে নাসির সাহেবের সঙ্গে যখন কথা হয়, উনি আমার টিচার ছিলেন। আমরা এইভাবেই কথা বলি। নাসির বলল, "अरे! मेरे ज़िंदगी में तो सिर्फ 4 ही पिक्चर है, बाकी तो सब बकवास है, क्या करना पड़ता है।" ওমপুরি সাহেব যখন বেঁচে ছিলেন তখন বললেন, "भाई साहब कर लो, ये नसीब की बात मत सुनना, सब कुछ करो और ये जो ट्रेनिंग है ये तो ठीक है लेकिन আল্টিমেটলি সেট पे जाके करना पड़ेगा।" তো এগুলো তো আমাদের সিনিয়র জুনিয়রদের যেটা ভেতরে কথাবার্তাগুলো যে চলতেই থাকে। বাট আই এম ভেরি, ভেরি লাকি যে এই সমস্ত মানুষদের সঙ্গে আমি বম্বে যাওয়ার আগেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাওয়ার আগেই এনাদের কাছে ওই রহস্য বা ওই যেগুলো ছিল না করদে কি ব্যাপারটা তো ওগুলো জেনে দিয়ে দিতে মানে এখনো পর্যন্ত অ কোনো কিছু অসুবিধা হলে আমরা সেটা অর্থনৈতিক হতে পারে, মানসিক হতে পারে বা আধ্যাত্মিক হতে পারে। তো আমরা আমাদের এনএসজি জুনিয়রদের সিনিয়রদের সাথে কথা বলি এবং যদি মধ্যপ্রদেশের যদি হিন্দি হয় তাহলে মধ্যপ্রদেশের একটা স্টুডেন্টকে ডেকে, "ভাই তুই আমাকে শিখান। তুম মুঝে সিখা দে। ইয়া সিনিয়র স্যার মুঝে সিখা দো না यार।" ও মানে ওটাও ভাই একটা ফ্যামিলির মতো। ইয়েস, ইয়েস এবং আমরা যখন একসঙ্গে হই, ধরো ৭-৮ জন বসে আছি দীপাবলি পার্টি বা যেকোনো পার্টিতে। আমাদের মধ্যে একদিকের যা মানে जिसको हिंदी में कहते हैं टांग खींचना, "इतना बकवास किया, तूने अच्छा किया, कैसे कर दिया? तूने इतना गंदा एक्टिंग कैसे कर सकता है?" তো मैं तो मतलब আমি যতটা ভয় না পাই কি ক্রিটিক্সে কি বলবে? আমি ভয় পাই আমার जूनियर सीनियर्स কি বলবে? "ये तो कितनी गंदी एक्टिंग करता है, हैं? क्या करा था उसने?" वो मैंने देखी है पिक्चर কেউ না কেউ দেখে নেয়। ये राज बब्बर साहब, राज बब्बर साहब के साथ तेवर করছি বলছে, "बेटा बेंगली पिक्चर लेकिन करते रहना, वो तुम्हारा मदर टंग है, छोड़ना नहीं।" তো এই সমস্ত ছোট, ছোট অ্যাডভাইস গুলো আই থিংক এটার জন্য আমি আমার মাদার ইনস্টিটিউট এনএসজিকে ধন্যবাদ দেবো। এইটুকু মানে এই ছোট, ছোট জিনিসগুলো। সেটাই। এটা মানে জীবনের মহামূল্য সম্পদ। একদম সম্পূর্ণ। হ্যাঁ, পরের প্রশ্ন যে প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে আপনার শুরু তো আ প্রণতি সেনগুপ্তর তো হ্যাঁ, আ সেটার নামটা পুণ্যশ্লোক সাংস্কৃতিক সংস্থা। সেখান থেকে নাটকের শুরু। তো আ নাটক বা থিয়েটার এটা একজন অভিনেতাকে তৈরি করতে কতটা সাহায্য করে? নাকি আ সিনেমা আর থিয়েটার দুটো সম্পূর্ণ অভিনয়ের ক্ষেত্রে কি আলাদা? নাকি একজন থিয়েটারে অভিনয় করতে, করতে অভিনেতা ভীষণভাবে তৈরি হয়? এটা কি খুব ইম্পোর্টেন্ট? হ্যাঁ, ১ম এ বলি কি আমি বনদির কাছে নাটক খুব কম করেছি। অভাগীর স্বর্গ করেছিলাম। আ একটা নাটক বেসিক্যালি আমি ওখানে ডান্স ড্রামা শিখতাম। হ্যাঁ, রবীন্দ্র আপনি নৃত্য। কত্থক ডান্স কাপ্তান ডান্সও ৬ মাস ট্রেনিং নিয়েছি। তো আমি খুব ভালোই রবীন্দ্র নৃত্য করতাম। প্রচুর প্রোগ্রাম করেছি। মানে এখনো পর্যন্ত আমার যে ফটোগুলো এভেইলেবল আছে। খুব ভালো মুদ্রা সেটা সমস্ত শ্রেয় আমার না। আমি এই ছবিগুলোও দেখি। হ্যাঁ, আ আর গঙ্গাদা বলে একজন ছিলেন, উনার কাছেও নাচ শিখতাম বিষ্ণুপুর মেলাতে এতে। উনিও একটা মডার্ন শৈলীতে করতেন, ডান্স করাতেন। আ তো বনদী স্পেশালি আমার গুরুজি বললে হবে। পুণ্যশ্লোক সাংস্কৃতিক সংস্থা। উনার কাছে প্রচুর বই পড়েছি আমি। উনি শান্তিনিকেতনের স্টুডেন্ট। আচ্ছা। এখনো এই অবস্থাতেও উনার বোধহয় 80 র উপরে বয়স। এখনো উনি অ্যাক্টিভ। মানে আমি জানি না কি করে অ্যাক্টিভ মানে শি ইজ সুপার ওম্যান আমার জন্য। মানে ওই সময়তে উনি ওনার যে দূরদর্শী ছিল কি উনি কোনোদিন কোনো ইকোনমিক কন্ডিশন দেখে বা জাতপাত দেখে যেটা বাঁকুড়াতে খুব চলতো। মানে ওই হিসাবে উনি এত সমভাবা সম্পন্ন যে কোনোদিন কাউকে ছোট ভাবতেন না। আ সেইজন্য ওটা বোধহয় আমার একটা জীবনের একটা পরিবর্তনের দিক। উনার ওই দূরদৃষ্টির যে একটা মানসিকতা উনার মধ্যে ছিল। সো আই এম ভেরি, ভেরি থ্যাঙ্কফুল, আই এম গ্রেটফুল অ্যান্ড গ্রেট রিগার্ডস টু হার ফর দ্যাট। এখনো মাঝে, মাঝে আমি বলি শুধু আশীর্বাদ দেবেন। মানে সেই সময় এই ধরনের মানসিকতার
হ্যাঁ, মানে 91, 92 যখন আমার বেড়ে ওঠার সময়টা উনি আমাকে প্রচন্ড সাহায্য করেছেন বই দিয়ে, জামা-কাপড়ও দিয়েছেন, পুজোতে গিফট দেওয়া। মানে পুরো কালচারটা একদম মনে হয় অন্যরকম ছিল। যেহেতু শান্তিনিকেতনের। সো আল্টিমেটলি ক্রেডিট গোস টু রবীন্দ্রনাথ ঠাকুর। সো আ তো ও এইজন্য আমি এখনো বলি এখানে আমাদের এডুকেশন সিস্টেমটা খুবই খারাপ। যেটা রবীন্দ্রনাথ ওই সময় বুঝেছিলেন আমরা এখনো কেন বুঝতে এখনো পারছি না। বুঝতে পারছেন। হ্যাঁ, আর আমার মনে হয় কি যে থিয়েটারের অভিনয় এবং ফিল্মের অভিনয় দুটো আলাদা। বাট থিয়েটার বা নাটক করতে হলে আমাদের যে টুলস গুলো সেগুলো সাব করতে পারি। আচ্ছা, কিন্তু দুটো যুদ্ধক্ষেত্র আলাদা। ওকে। আমরা ৩ ঘন্টাতে একটা নাটক করছি, বিভিন্ন ধরনের ইমোশন নিয়ে যাচ্ছি, যেখানে অনেকটা কিন্তু আমরা সবসময় ক্লোজে অ্যাক্টিং করছি না। হ্যাঁ, যেখানে মাসল মেমোরি, মাসলস এর যে গেমগুলো সেগুলো অনেকটা হচ্ছে না। মানে আমি যদি এটাকে বলি কি অনেকটা আ মাইক্রোস্কোপিক অ্যাক্টিং করতে হয় যখন আমরা সিনেমাতে অ্যাক্টিং করছি। শুধু ক্লোজ যাচ্ছি, শুধু একটা চোখ ধরছি। কিন্তু থিয়েটার অনেকটা দূর থেকে। বাট ইফ ইউ ওয়ান্ট মানে ফিল্ম অ্যাক্টিং যদি কেউ শিখতে চায়, যদি কেউ নাটক করে থাকেন তাহলে টুলস গুলো তৈরি হয়ে যায়। ১ম টুলস কি হচ্ছে ডিসিপ্লিন, ২য় টুলস হচ্ছে কি পশ্চার, জেস্চার, আই ব্লিংকিং, আ ব্রিথিং প্যাটার্ন, আ প্যাশন, কম্প্যাশন, পেশেন্স এগুলো তৈরি হয়। আর সিনেমাতে ওইটুকু সময় যেখানে হিন্দি ছবির ক্ষেত্রে তো ২,০০০ লোক রয়েছে এবং ২,০০০ লোকের মধ্যে কেউ থার্মোকল ধরে আছে, কেউ প্রচন্ড আওয়াজে সেখানে কনসেনট্রেশনটা যে দরকার, যে লেভেল অফ কনসেনট্রেশন দরকার যখন এই জায়গায় একটা ক্যামেরা লাগানো আছে, একদম টাইট ক্লোজ এবং সেটা কিন্তু থিয়েটারের ক্ষেত্রে শিখতে হয়। নাহলে করতে, করতে শিখতে হয় এটা যদি ১৪ টা ছবির ক্ষেত্রে আমার বাবা প্রডিউস করেছে, সেটা তো পসিবল নয়। তো এভরিবডি শুড ডু থিয়েটার। কিন্তু তার মানে এই নয় কি থিয়েটার করলেই সে ভালো ফিল্ম অ্যাক্টিং হবে। মাঝে, মাঝে দেখা গেছে কি যারা ভালো থিয়েটার অ্যাক্টর তারা কিন্তু ফিল্মে ফেইলিউর। তারা ফিল্মে একটু মেলোড্রামাটিক অ্যাক্টিং করে। আচ্ছা। হ্যাঁ, ওটা একটা খুব প্রবলেম হয়। I took 3.5 years to adjust my body and my muscle memory and mind. আমার মনে হচ্ছে আমি ঠিকই করছি। কিন্তু সেটা থিয়েটারের জন্য ঠিক। আচ্ছা। ক্যামেরাটা আমার এখানে। যেখানে আমি ক্যামেরা যদি আমার এখানে থাকে আমি বলতে পারি, "এই জানো না আমার না প্রচন্ড অসুবিধা হচ্ছে।" এটা থিয়েটারে করতে পারি। এটা আমি যদি এখানে বলি তো আমি তো বলব, "আমার না প্রচন্ড অসুবিধা হচ্ছে। জাস্ট আমার না প্রচন্ড অসুবিধা হচ্ছে। হাততালি দাও না। আমার না" শুধু এরকম করি, "প্রচন্ড অসুবিধা হচ্ছে। জাস্ট আই উইল" বা "অসুবিধা হচ্ছে।" মানে জাস্ট একটু হ্যাঁ, এইটুকু। আচ্ছা। Sometimes I am doing nothing. আমার না অসুবিধা হচ্ছে। এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসুবিধাটা আ করবে। তো আমি জাস্ট তাকিয়ে আছি। এই তাকানোটা আ দুঃখের না সুখের না এটা BGM এর উপর ডিপেন্ড করছে। ওকে। ওইটা আরকি। মানে সো there is a major difference in when I am acting for stage বা কোনো একটা ক্যারেক্টার যখন স্টেজের সময় তৈরি করছি এবং একটা সিনেমাতে। আর সিনেমার অ্যাক্টিংটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে কন্টিনিউটি। ধরো আজকে একটা সিন করলে এবং আগামী ৬০ দিন করছো বা আগামী ৬ মাস ধরে একটা শুটিং করছি। সো ক্যারেক্টারের যে জেস্চার, পশ্চার বা কথা বলার স্টাইল আমি তো আরো মাঝে আরো অনেক কিছু কাজ করছি। তো কন্টিনিউটি মেইনটেইন করতে হবে। আ মানে স্টেজে ব্যাক ধরো টু দ্যাট মুড হ্যাঁ, সেই কন্টিনিউটা। আন স্টেজের ৩ ঘন্টার মধ্যে আজকে একরকমের করলাম, কালকে অন্য ধরনের ক্যারেক্টারটা করছি, পরশুদিন অন্য অ্যাপ্রোচ দিয়ে করছি। প্রতিদিন তো মানুষটা বদলে যাচ্ছে। নিশ্চয়ই। সেটা স্টেজের পক্ষে ঠিক আছে। প্রতিদিন মানুষটা বদলেছে, ক্যারেক্টারটা বদলে গেলে একটু আধটু কোনো অসুবিধা নেই। বাট ফর দ্য ফিল্ম I have to maintain the continuity যেটা জানুয়ারিতে শুট করলাম, যদি আমার প্যাচওয়ার্ক সেটা ডিসেম্বরে আসে বা নেক্সট জানুয়ারিতে আসে, I have to maintain that continuity. আচ্ছা। এবারে আমি ফাইলটা এভাবে তুললাম, তোমার গিফটটা তুমি আমাকে দিলে। আমি এরকম করে খুললাম। এবারে এটা আমাকে হয়তো ২০ বারও করতে হতে পারে। সো আমাকে মনে রাখতে হবে যে আমি এই তুলেছি এবং এইভাবে রেখেছি। সো আমি তুলেছি, এই হাতটা এখানে আছে, এই তুললাম, এই ঘোরালাম, খুললাম আবার এই ঘুরিয়ে এইটা। এটা আমাকে ২০ বার করতে হবে। এই। সো I have to maintain that 1, 2, 3, 4 বাট থিয়েটারে এটা করলাম, কোনো কন্টিনিউটি মেইনটেইন নেই। সো আচ্ছা। I can concentrate on my emotional continuity যেটা হচ্ছে। বাট এখানে অ্যাকশন কন্টিনিউটি তুমি দেখবে ইরফানের ক্ষেত্রে ইরফান স্টেজে না এরকম করে কথা বলতে পারি। মানে আমরা কথা বলছি, ইয়ে করছি। কিন্তু যখন আমরা সিনেমাতে করছি কিছু না কিছু করতে থাকি আমরা সবসময়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছু করতে থাকি। ঠিক চা খাচ্ছ, করছো, এর কথা বলছি। আমিও বাচ্চাদের সঙ্গে কথা বলছি, টুপিটা কি হবে? তোর টুপিটা ভালো, এটা করছি, এই করছি। কিছু একটা করছি। করছে, হ্যাঁ। সামটাইমস আর কিছু করছি না। সেটা খুব কম সময়ের জন্য হয়। হুম, সো 90% আমরা কিন্তু কিছু না করতে, করতেই কথা বলি। হুম। তো সেটা এবং কিটা করব, পার্টিকুলারলি কোন অ্যাকশনটা করব, টাইটা বাঁধবো, কোটটা বাঁধবো সেটা ডিপেন্ড করছে ক্যারেক্টার এবং ক্যারেক্টারের ইমোশনাল কি আ কি আ আ উম উম ইম উনি কি মানসিক পরিস্থিতিটা কিরকম? মানসিক মেন্টাল কন্ডিশনটা কিরকম? আচ্ছা।
এতটা ডিটেলে আমিও আজকে প্রথমবার জানলাম এবং আমার শুনতে শুনতে মানে সত্যি আজ এটা হালকা করে নি পুরো ব্যাপারটা। ভালোটা বলি কিন্তু একটা ভালো বিষয় শিখলাম এবং যারা ওপারে আমি মানে যাদেরকে বললাম পড়াশোনা করতে তারা কিন্তু আরো একটা বিষয় এখান থেকে শিখতে পারলো। যে একটা কিউরিসিটির বশত একটা প্রশ্ন, আপনি তো আমির খানের সাথে কাজ করেছেন, অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন। এইবারে বাড়িতে যখন আপনাকে দেখলো তাদের সাথে কাজ করতে মানে পর্দাতে, বাড়ি থেকে রিঅ্যাকশন কিরকম ছিল? ১ম বারের আরে আমি একটা গল্প বলি ছোট্ট করে। আমি অজয় দেবগনের সঙ্গে যখন কাজ করেছি না ভূতনাথ রিটার্নস করেছি তখন ভূতনাথ যাওয়ার পর আমি অনেকদিন পর বাঁকুড়া গেছি। তখন আমার বন্ধুরা কেউ লটারির টিকিট বিক্রি করে, কেউ রিক্সা চালায়। মানে আমি ওই ধরনেরই ছেলে বেসিক্যালি। কেউ রিক্সা চালায়, রিক্সা মানে ৩ পাইয়া। রিক্সা চালায়, লটারির টিকিট বিক্রি করে, কেউ ছোট্ট চাকরি করে। বাঁকুড়াতে যা হয়। তো আমি বললাম যে এরকম ও দেখেছে, একটা রিল দেখেছে। তখন নতুন, নতুন রিল বেরিয়েছে। বলল, "ও তো নকল অমিতাভ বচ্চন না?" "কেন?" बोला अमिताभ बच्चन को तो तूने देखा? मैंने बोला हाँ मैंने एक्टिंग किया। এটা দেখালো তারপর বলল তুই অ্যাক্টিং করেছিস? আমি বললাম হ্যাঁ এই তো করেছি। তোর সঙ্গে বচ্চন থোড়া কেউ ওটা তো নকল অমিতাভ বচ্চন আমরা দেখেছি এবার নকল অমিতাভ বচ্চনও দেখালো। সো দে কান্ট বিলিভ এবং আমাকে জিজ্ঞেস করে খাবার-টাবার দেয়। আচ্ছা মাসে কত করে দেয়? ৳১,৫০০ তো প্রতিদিন পাসই। সো আমি ওইটা ব্রেক করে নিই যে আমি ৳১,৫০০ রোজগার করি না প্রতিদিন। তো তাদের মনে আছে কি আমি যেহেতু অ্যাক্টিং করছি সো ৳২,০০০-৩,০০০ আমি পাই আর খাবার-টাবারটা দেওয়া ওই জামা-কাপড়টা আমি নিজে নিয়ে যাই। হ্যাঁ? আর এবং দ দ তো মঙ্গল পান্ডের সময় গোঁফটা, তাহলে গোঁফটা কি নিয়ে যাস? মানে ওই যে একটা রহস্য আছে এবং যেহেতু বাঁকুড়া এখনো পর্যন্ত রিমোট এরিয়া তো মানে নতুন জেনারেশনের কথা বলছি না, হ্যাঁ, সরল মানুষ। খুব সরল। হ্যাঁ, আমি নতুন জেনারেশনের কথা বলছি না, যারা আমার জেনারেশনের ছেলে। হ্যাঁ। তো তারা একটু জানে, একটু কেউ জানে না। সো আমি তাদের ওইটা ব্রেক করিনি। মানে ওর একটা রহস্যটা থাক না মানে ওরা হ্যাঁ, যেটাতে বিশ্বাস করে যে আমি ৳১,৫০০ পাই, মাসে আমি একটা টাকা পাই এবং মানে আমি যদি সত্যিই ওদের কাছে খুলে দিই কি এখানে বচ্চন সাহেব নিজেই দাঁড়িয়ে থাকেন আমার সঙ্গে রিহার্সাল হয় তাহলে ভাববে তাহলে বচ্চনের যদি এরকম তাহলে আমার কাছে এত টাকা নেই কেন? আমি কি একটা হেলিকপ্টার কিনিনি। ইউ সি? সো দে ডাজন্ট ডিফারেন্স দ্য হিরো এত টাকা পায়, ওরা এত টাকা পায়, এরা এত টাকা পায়। মানে আমি তো বছর ধরে তাহলে হ্যাঁ, তাহলে আমার কাছেও থাকা। মানে ওরা যাত্রা করে তো মানে আমি যাত্রা প্রচুর করেছি। তো ওরা ভাবে কি যাত্রাতে যেরকম মেইন রোল করছে কিন্তু সবাই তো এক। সবাই এক। আর হ্যাঁ, এই যে ক্লাস ডিফারেন্সটা সিনেমাতে এত বেশি, জাতপাতের মধ্যে যেটা ছিল আগে, মনুবাদী যে সেরকম, সেইটা ওদের মানে আমি আর ৫০ বছর বয়সে আর কি ওদের এটা ভাঙবো? বললাম লেট ইট বি দে আ ঠিক আছে মজা লাগে। মজা লাগে মানে ওরা ওটাতে বিশ্বাস করে কি ও ভাবে কি ঠিক আছে অজয় দেবগনের সঙ্গে দেখা হতে পারে, বচ্চনের সঙ্গে নয়। কারণ আমি নিজে বচ্চনের সঙ্গে ওদের সঙ্গে ছবি দেখেছি টিকিট কেটে, ব্লাক ব্লাকে ছবি দেখেছি সেই দাগ এখনো আছে আমার এখানে। মুখন্দর কা সিকান্দার হ্যাঁ। ও এবং ওরাই দেখিয়েছিল আমাকে। আচ্ছা। সেটা ওদের কাছে আনবিলিভেবল কি আমি ওই বাচ্চাদের সঙ্গে অ্যাক্টিং করছি। আমার একজন দিদি আছে বানি দিদি বলে, "তোর জীবন সার্থক হয়ে গেল।" কেন? ডাক্তার অমিতাভ চন্দ ওনার স্ত্রী এখানেই থাকেন। খুব বড় নিউরোসার্জন। আ তো বলে, "বাস তুই তো বচ্চনের সঙ্গে অ্যাক্টিং করলি আর কি দরকার?" তো ওরা জানে কি I have to do a lot, you know? This is just the beginning. I have to do long way to go. মানে এই জার্নিটাও মানে ওখান থেকে আসতে নিজের কাছেও তো মাঝে, মাঝে মনে করলে ভালো লাগে যে এতটা রাস্তা আমি এসেছি এবং সবাই তো মানে হতে চায় কিন্তু আ অনেক কিছুই হতে চায় কিন্তু মানে সেই রাস্তাটা ডেস্টিনি সবাইকে তো সবকিছু দেয় না। কিন্তু মানে এখানে কোনো সময় একলা বসে তো মনে হয় যে এত কিছু পেয়েছি। আ মানে এই বাঁকুড়ার মতো জায়গা থেকে বিশেষ করে আমি ওইজন্যই বারবার কথাটা বলছি। কারণ এখনো বাঁকুড়ার মানুষজন, বাঁকুড়ার যে পরিবেশ সেটা আমাদের কলকাতা থেকে অনেক, অনেক আলাদা। সেখানে মুম্বাই তো আরো অনেক দূরের কথা। লন্ডন, প্যারিস ওখানেও লন্ডন, কাজ প্যারিস করেছি। এটা মানে আমি বাঁকুড়ার একটি মানুষের সাথে আমি যখন মানে কিছুদিন কাজের জন্য ছিলাম। তো ওরা বলতো কলকাতা অনেকদিন আগে গেছি। মানে তো এখন আর দরকার হয় না অনেকটা দূর। মানে সেইখান থেকে দাঁড়িয়ে আপনার এতটা সাকসেস সেটা আমাদের মানে সবার কাছেই প্রাপ্তি এবং আপনার কাছেও নিশ্চয়ই এটা মনে হয় না, আমি কোনদিন সেভাবে আমি ভাবি কখনো, কখনো অনেক পাবলিশার এসছে এটা লেখো এটার ব্যাপারে। বাট আমি মনে করি কি এটা এখনো ভাবার সময় হয়নি কি কতটা আমি পেরিয়ে এলাম। আমি দেখতে পাই কতটা আরো আমাকে আগে যেতে হবে। বিকজ I have a long way to go অ্যান্ড আমি তাদের প্রত্যেককে এবং প্রত্যেকটা বাঁকুড়াবাসীর কাছে আমি অ্যা মানে ঋণী যে আমাকে ওই যে একটা করার যে জিদ যেটাকে বলে বা ওটা বোধহয় বাঁকুড়ার মাটি আমাকে দিয়েছে। কারণ তুমি দেখবে বাঁকুড়ার থেকে ১ থেকে ১০ এর মধ্যে কিন্তু হয় মাধ্যমিকে। পরে তারা হারিয়ে যায় বা কিছু, কিছু লোক আছে একদম পয়েন্ট বোধহয় হ্যাঁ। প্রত্যেক বছরই তো ওই যে কিছু না থাকার জন্য একটা যে একটা কিছু করার জেদ
মানে আমি আমার ফ্যামিলি সবথেকে ১ম হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় পাস করা এবং ফার্স্ট ডিভিশনে। তো সেটা তো সেই সময় একটা ইতিহাস অনেক ছিল। বড় ব্যাপার। যে মাধ্যমিক পাস করেছি তাও আবার ফার্স্ট ডিভিশন। তো সবাইকে মিষ্টিও আমার মা আর বাবা মিষ্টিও বিলি করেছিলে এবং সেখান থেকে হঠাৎ করে এই চেহারা নিয়ে অ্যাক্টিং এ আমার বাবা বলে যে, "তুই আয়নাতে চেহারাটা দেখ। এই সময় অ্যাক্টিং এ কোথায় যাচ্ছিস তুই?" আ তো আমি ডিরেকশন এর জন্য গেছিলাম, অ্যাক্টিং করেছি। এখনো পর্যন্ত প্রায় ১০০ টা ছবির মধ্যে মানে ১০০ টা প্রজেক্টে অ্যাক্টিং করে নিয়েছি। আ IMDb তে আছে। এখনো ১০০ টা IMDb র জন্য হয়নি বাট প্রায় হয়ে গেছে। বাট আমার মনে হয় কি এখনো আমি যেটা আমার কাছে আছে বা যেটা আমি করেছি নাটকে সেরকম ধরনের কমপ্লিকেটেড রোল এখনো পাইনি। সো আমি এখনো ক্ষুধার্তে। আমি তা এখনো এই ক্ষুধার্ত এই হাঙ্গারটা থাকা মনে হয় দরকার ভেতরে। আরো ভালো কাজ তার হ্যাঁ, এই ব্যাপারে স্ক্রিপ্টগুলো নিয়ে পড়ছি। লাস্ট যে দুটো পড়ছি করব কেপ্টাবিতে। সেই নিয়ে আ ইঞ্জিনিয়ারিং ছবি একটা করলাম 'ডান্সিং উইথ রানী'। ভয় পাচ্ছিল। আমার একজন বান্ধবী আছে নন্দিনী ও ট্রেনিং ফেনিং দিল আমাকে। ২.৫ পাতার সলিলকে 'ডান্সিং উইথ রানী' সেখানে ইংরেজি ছবিটা করে ফেললাম। তো আই এম ট্রাইং এখন আমার মনে হচ্ছে আমি এখন এমন একটা পজিশনে আছি আ আফটার 25 ইয়ার্স, মোর দ্যান 25 ইয়ার্স যেখানে আমি অনেকটা ফ্লেক্সিবল হয়ে গেছি। অনেকটা আ করার তাগিদের থেকে অনেকটা আমি তৈরি। আগে তৈরি ছিলাম না। সো অনেকটা আমি মুভ অন তৈরি। করে হ্যাঁ, এবং স্টিল আই এম ট্রাইং টু লার্ন ইচ অ্যান্ড এভরি ডে, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। আমি তোমার সঙ্গে কথা বলতে যখন আমি ভাবছি, আমি ভাবতে, আরে এটা তো মিস করে হয়ে গেল। এটা আমাকে একটু দেখতে হবে। বা ওগুলো আমার চলছে এবং আই এম মানে এটা শেখাটা এবং যারা অভিনয়ে আসতে চান তাদের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু শিখতে হবে এবং মেমোরিতে রাখতে হবে। সেগুলোই পরে কিন্তু খুব কাজে লাগে। আর এবং ও তুমি যেটা বলছিলে আমি যদি ভাবি আমি কতটা সাকসেসফুল আ তাহলে কিন্তু হবে না। সবথেকে কথা আমি আরো কি করতে পারবো। একদমই তাই। ইউ আর এ রাইটার তুমি জানো কি আমাদের একা থাকাটা কতটা জরুরি। জরুরি। ভিড়ের মধ্যে একা থাকাটা ভি আ আ ২০০০ টা লোক আছে তার মধ্যে আমি একটা ডায়ালগ বলছি, "যাবো না।" সেই যাবো নাটা মেয়ে মারা গেছে বা উম আমার স্ত্রীকে বলছি বা আমার মাকে বলছি এবং এই টাইট ক্লোজ ইট নিড লটস অফ কনসেনট্রেশন এবং এটা যারা অভিনয়ে আসতেছেন তাদের জন্য বলি এটা পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফে এফেক্ট করে। আমার বাবা মারা গেছিলেন আমি ঠিক সময়ে পৌঁছতে পারিনি। আমার ভাইয়ের বিয়েতে পৌঁছতে পারিনি। কোনো সোশ্যাল ফাংশন আমি পৌঁছতে পারি না ঠিক সময়ে, পারিবারিক সোশ্যাল ফাংশনে। আ সেই হ্যাজার্ডটা থাকে এবং আ আফটার প্যান্ডেমিক এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটা চলতেই থাকে। আবার ভালো সময়ের মধ্যে দিয়ে যাবে। শিল্পীদের একটা নিজস্ব জোন তৈরি করে তার ভেতরে থাকতে হয়। সেই মানে নিজের নিজস্বতা নিজের এই যে বলেন যে ২০০০ লোকের মাঝখানেও নিজের একটা জোনের মাঝখানে নিজেকে কন্ট্রোল করে রাখতে হয়। অভিনেতাদের সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে কন্ট্রোভার্সি। এই কন্ট্রোভার্সি, নেগেটিভ কমেন্টস মানে এগুলো তো চলতেই থাকে। মানে ভালো কথা ১০ টার মধ্যে একটা হয়তো কোনো কথা সেটা নিয়েই সব ফোকাসটা সেখানেই চলে যায়। এইটাকে কন্ট্রোল কিভাবে আমি কম ফেসবুকে যাই, খুব কম ইনস্টা করি। যখন আমার কাজের কথা থাকে তখন ইনস্টা করি। এইজন্য আমার এখনো পর্যন্ত এই মুহূর্তে অব্দি কোনো কন্ট্রোভার্সি নেই। আমি পলিটিক্যালি যে পার্টিকে সাপোর্ট করি তার সম্বন্ধেও কিছু লিখি না, যে পার্টিকে বিরোধিতা করি সেই সম্বন্ধে লিখি না। সামাজিক দায়বদ্ধতা থেকে যেটা আমাকে বলতে হয় সেগুলো আমি নিশ্চয়ই বলি। কিন্তু আ কোনো পার্টিকে খোলাখুলি সাপোর্ট করি না। যখন করব তখন একদম কোনো একটা পার্টিকে যখন করব তখন শুধু ওটাই করব, রাজনীতিটাই করব। কারণ অভিনেতার মধ্যে একটা নেতা তো লুকিয়েই আছে। শুনো সো নেতা কিন্তু করতে কারণ মিথ্যে কথা বলাটা যতটা আমরা করি ততটা উনাদেরও করতে হয়। গল্প বলা, একটা গল্প বলা যেমন আমরা পুরো ভারতবর্ষটা একটা গল্পের মধ্যে যে আমরা একটা দেশের লোক। হয়? আর তো কোনো এক্সিস্টেন্স নেই। আমরা একটা দেশের লোক। ঠিক। আমাদের জনগণমন আমরা জাতীয় সঙ্গীত। এটা তো একটা গল্প। একটা গল্পের মধ্যে। তো একটা গল্পর মধ্যে যেমন একেকটা নেতা একটা করে ইলেকশন একটা গল্প বানান। কেউ বলছে আমি এত লাখ টাকা দেবো, কেউ বলছেন আমি এর ভান্ডার দিয়ে দেবো, কেউ বলছে ওই করব। এটা একটা গল্প। হ্যাঁ। মানে এগুলো যদি আমি এনালিসিস করি এগুলো কিন্তু ভুল। মানে এই গল্পটা করতে হয় জনগণকে অ্যাট্রাক্ট করার জন্য এবং আমরাও একটা গল্পকে কমিউনিকেট করার জন্য তার একটা পার্ট হই যাকে বলে অভিনেতা। মানে একটা চরিত্র করি। তো গল্পগুলি লোকেদের মধ্যে থাকে। মানে ওই ২ ঘন্টা পর্দায় মানুষকে একটা গল্পের মধ্যে ভুলিয়ে রাখা। ভুলিয়ে রাখে এবং ইলেকশনের সময় নেতারা গল্পই বলেন। মানে আমি যদি দিল্লি দেখি, বেঙ্গল দেখি বা সেন্ট্রাল দেখি, উনারা গল্পই বলেন, এইগুলো করে দেবো এবং এইগুলো উনারা করেননি। এই গল্পটা যদি মানুষ নিয়ে নেয়, সেই পার্টি জেতে। মানে পুরোটাই গল্পে এবং আমাদের গল্পও চলতে থাকছে। আর একটা প্রশ্ন আমি করব যে কখনো পুলিশের চরিত্র, কখনো আ ম্যাথরের চরিত্র। মানে আ সাংঘাতিক একটা ড্রাস্টিক চেঞ্জ এবং তার সাথে প্রচুর বোমকে হ্যাঁ, প্রচার এবং তার সাথে বনগেছে অজিতের চরিত্র।
এবার আপনার কোনটা মানে মন থেকে এই চরিত্রটা পেলে মন ভালো হয়ে গেছে, এরকম একটা চরিত্র আমি খুঁজছিলাম বা এটা করে খুব নিজের ভালো লেগেছে? না দেখুন যেমন ডাক্তার, ডাক্তার তো বলতে পারে না যে ইনি এই রোগী কোন জাতের, বা এই রোগীর বয়স কত, বা এই রোগীর দাড়ি আছে বলে এই রোগীটার অপারেশন করতে। আমার কাজ হচ্ছে অপারেট করা। তো আমার কাছে একটা চরিত্রকে লোকের সামনে জীবন্ত করে তোলা এবং তার জন্য যা আমার প্র্যাকটিস করা দরকার সেটা। তো আমি যদি ভাবি এটা আমার ভালো লাগছে কারণ সেই মুহূর্তে আমার ভালো লাগার থেকে সবথেকে বড় হচ্ছে আমি প্রফেশনালি অ্যাক্টর এবং আই এম গেটিং পেইড ফর দ্যাট। সো আই হ্যাভ টু আচ্ছা। আই হ্যাভ টু যেমন জননেতা যারা তাদের জন্য যেমন প্রজাদের একটা রাজনৈতিক কর্তব্য তাদের যে সব প্রজাই সমান, সেরকম আমার একজন অভিনেতার জন্য প্রত্যেকটা চরিত্রই কিন্তু মানে সমানভাবে আমার দেখতে, সমানভাবে ভাবতে হয়, সমানভাবে সেই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে আমাকে সেটা করতে হয়। এবং যখন কোনো চরিত্র ভালো লেগে যায় যেমন অজিত যে লোকের এত ভালো লেগে পরে বুঝতে পেরেছি। পরে তো আমি করতে পারিনি কারণ আমার ডেটসের সমস্যা হয়েছিল বলে। বা গুঠলি লাড্ডুর রিলটা যখন এত ভাইরাল হয়ে যায় বা শকিন্সে যখন অক্ষয় কুমারের সঙ্গে যখন অ্যাক্টিং করছি সেই রিলটা যখন ভাইরাল যখন অক্ষয় কুমারকে অ্যাক্টিং শেখাচ্ছি শকিন্সে বা রাক্তার চরিত্রের ভাইরালটা লোকেদের মনে আছে বা পরশুদিন কারো সঙ্গে কথা হচ্ছে তেবার ছবিটার আমাকে প্রশংসা করছিল। তো এটা মনে হয় কি অ্যাক্টর হওয়ার জন্য একটা আমরা পাওনা পাই। মানে একটা ছোটবেলায় আমি আমার কথা বলছি। যেমন হচ্ছে যে কি হব? আমি না খুব কি হব? একবার হচ্ছে টিচার হব, একবার হচ্ছে উকিল হব, একবার হচ্ছে তারপর একটা টাইমে আমি নিজে ভাবলাম অভিনয়টা করব। কারণ ওখানে সব চরিত্রই হয়ে যাওয়া যাবে। এর মানে আলাদা করে কিছু হতে হবে না। হতে হবে না। মানে এরকম একটা ব্যাপার থাকে কিন্তু সেই চরিত্রটাকে পেয়ে সেটাকে ফুটিয়ে আলাদা, আলাদা চ্যালেঞ্জ। মানে পুলিশের ক্ষেত্রে একরকম ইয়া আর তার জন্য পুলিশের ক্ষেত্রে একদম এবং ৪ টে পুলিশ করলে পুলিশগুলো তো আলাদা, আলাদা ব্যক্তি। হ্যাঁ, সো ৪ টে বে আল রো ৪ টে ব্যক্তি কিন্তু আলাদা। পুলিশ হলেও। আপাতদৃষ্টিতে পুলিশ। কিন্তু পুলিশের ৪ টে ব্যক্তি তো আলাদা, আলাদা ধরনের ব্যক্তি। তার তো ব্যাকগ্রাউন্ড আলাদা। কেউ ঘুষখোর পুলিশ অফিসার, কেউ মাতাল পুলিশ অফিসার, কেউ সৎ তার পুলিশ পেছনে একটা অফিসার। গল্প আছে। তার পিছনে গল্প আছে। সো গল্পের পিছনে গল্প। ইউ সি মানে সেইভাবে নিজেকে তৈরি করতে হ্যাঁ, একটু স্টাডি করতে এবং যেহেতু এতদিন ধরে করছি তো আমি রাস্তা জানি না। বাট আমি জানি কি উম হা হাউ টু ট্রান্সফর্ম মাইসেলফ। কিন্তু ট্রান্সফর্মটা কি করে হবে সেটা ডিপেন্ড করছে স্ক্রিপ্টের উপরে, ডিরেক্টরের ডাইরেকশনের উপরে, একদম, গাইডেন্স এর উপরে। একদম। সেটা বারবার স্টাডি করতে হয়। আ কোনো রোল খুব ইজিলি আ একাত্ম হয়ে যেতে পারি। কোনো রোল আবার খুব অসুবিধা হয়। যেমন 'চতুরঙ্গ'তে শচীশ করতে গিয়ে অসুবিধা হয়েছিল বা 'জগন' করতে গিয়ে অসুবিধা হয়েছিল। যেমন একটা লোক হয়তো সোসাইটির কি হয়, কি সোসাইটির নর্মস গুলো ফলো করছে। যে এগুলো করতে হয়। সে হচ্ছে হিরো। এগুলো সোশিয়ালি বলেছে এগুলো ভালো জিনিস সেটা ও করে না। তাহলে সে ভিলেন হয়ে গেল। ভিলেন হ্যাঁ। হ্যাঁ। এটা টাইম ২ টার সময় খেতে হবে। ৪ টে সূর্য উঠবে, আমরা উঠবো সূর্যাস্ত ঘুমানোর সময়। এবারে 'জগন' ক্যারেক্টারটা কি ছিল? ও টাইম স্পেসটাই জানে না। ও সোশ্যাল নর্মস গুলোই জানে না। হ্যাঁ, ওটা মেন্টালি রিটার্ডেড ছোটটা লোক। ও তো বুঝতেই ও পারছে। বুঝতেই পারছে না। ও মাকে কোনো সময় মাই বলে না। হুম, হুম, ও হুম। বিছানায় পেচ্ছাব করছে, ও জানে এটা নরমাল কিন্তু ওটা জানে কি এটা লোকেরা ও করছে না। ও খচে যায় একটু বিভিন্নভাবে। তো ওর যে জীবনটা, ওর যে জীবন দর্শনটা ও কারো সঙ্গেই মেলে না। তো ওই রোলটা করতে গিয়ে আমার খুব অসুবিধা হয়েছিল। মানে I was মেন্টালি প্রচন্ড ডিপ্রেসড আমার রাত্রে ঘুমোতো না। ইসিজি করিয়েছি ২ বার। কারণ ওই যে জোনটাতে ঢুকেছি প্রতিদিন ওই হাফ প্যান্ট পরে যেটাতে হাফ প্যান্টের ওই বারবার হাফ প্যান্টটা খুলে যাচ্ছে যেটা কলকাতা ফেস্টিভ্যালে ছিল 'জাগান'। আ দাড়ি ৩ মাস ধরে দাড়িটা বড় করে। সো দ্যাট ইস আ ভেরি ডিফিকাল্ট ক্যারেক্টার। কারণ আমি একটা ক্যারেক্টার কিভাবে করি কি এইগুলো খারাপ কাজ, এগুলো ভালো কাজ। যে খারাপ কাজটা করছে সে ভিলেন, যে ভালো কাজে হিরো। ও কোনটাই জানে না কিছু। মানে একটা সম্পূর্ণ মানসিকভাবেই অন্যরকম সেই তার তার জগৎটা ক্যারেক্টারটাকে ঢোকা। হ্যাঁ, তার জগৎটাতে ঢোকা এটা মানে সত্যি খুব ও বুঝতে পারছে না এটা মা। ও জানে ওটা আমি। আচ্ছা ওর একটা বাজারে ও জানে কেউ মারা গেলে বুঝতে পারে। এর একটা সিক্সথ সেন্স ওর মধ্যে আছে। জাগান মানে জাগান্নাথ বেসিক্যালি। হ্যাঁ, ধরেন না। তো ওই হিসেবে। তো ও আচ্ছা যখন খিচুড়ি খেতে ভালোবাসে। আচ্ছা দোকানে গিয়ে বলে ভালো করে কথাও বলতে পারে না। চাটা তারপর ওর ভাই ওকে যেকোনো সময় পিটিয়ে দেয়। কারণ ওর ভাইয়ের একটা তো লাইফ আছে। ও এদিক ওদিক চলে যায়। ও সোজা যাবে তো সোজাই চলে যাবে। ওকে কেউ ঘুরিয়ে দিলে ঘুরে যাবে। আচ্ছা, ঐরকম ধরনের ক্যারেক্টার। এইটুকুও তো সে বুঝতে পারছে না। না। এবার যারা নরমাল তারা তো একটা সময় বিরক্ত হয়ে যাচ্ছে। মানে সত্যি এই ক্যারেক্টারের মধ্যে ঢোকা খুব পেইনফুল মানে স্বাভাবিকভাবেই ডিপ্রেশন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। চতুরঙ্গতে শচীশ, মাধবলাল কিপ ওয়াকিং এ যেটা তুমি কায়রোতে অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেই মাধবলাল করতে গিয়ে সোহরা ভাস্করের বাবা ওটা করতে গিয়ে আমার খুব অবস্থা খারাপ হয়েছিল। বাট জাগান ওয়াজ ভেরি ডিফিকাল্ট রোল। কারণ আমি এইজন্য আ আমি রিসেন্টলি একটা ছবি দেখতে গেছিলাম সেখানে তানিকা বসু না তানিয়া বসু একটা মেন্টালি রিটার্ডেড অনির্বাণের মেয়ে হয়েছিল। নামটা বলছি না প্রতিমের ছবি। আচ্ছা, চলছে ছবিটা। তো ওই ছবিতে তানিয়া বসু এরকম করে
করেছে রোলটা, মানে ড্যানিয়েল ডে লুইসে যে চরিত্র করেছিল। আমি ওকে স্পেশালি থ্যাংক ইউ বলেছি, স্পেশালি আলাদা করে বলেছি, আলাদা করে ফেসবুকে লিখেছি, কারণ আমি জানি ওটা কি ট্রমার মধ্যে দিয়ে গেছে ও। কারণ ওটা পুরো ছিল নার্ভের উপরে চাপ পড়ে। ওর রোলটা ছোট ছিল যেহেতু, আর আমি তো পুরো রোলটাই ক্যারি করছি জাগান। সকাল থেকে সন্ধ্যা অবধি ২২ দিন শুটিং, ২২ দিনই শুটিং করছি আমি। এবার ২২ দিন শুটিং করার মধ্যে ওই গরমের মধ্যে 40 ডিগ্রি ফিলিং লাইক 52, হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি পরে মানে এটা প্রচন্ড স্ট্রেস, প্রচন্ড। So, brothers and sisters, if you want to be an actor, be careful and please take training, then come. And always welcome. এই শিল্পীদের জীবনে যেটা ভীষণভাবে আমিও যেহেতু লেখালেখি করি আমি ফিল করি, ডিপ্রেশন থাকে। ডিপ্রেশন চলেই আসে। সেই আর আজকালকার ছেলেমেয়েদের মধ্যে যারা তারা তো সবসময় একটা ওই ফোনের মধ্যেই তাদের জগৎটা। এই ডিপ্রেশনটাকে কি করে কাটান আপনি বা কি করে মানে তারা ওভারকাম করবে ডিপ্রেশনটাকে সেইটা যদি সেই ব্যাপার আমার মনে হয় if you take training, অভিমন্যু ভালো করে ট্রেনিংটা নেয়নি। সেজন্য শুধু যুদ্ধক্ষেত্রে ঢোকাটাও জানতো, বেরোনোটা জানতো না। হ্যাঁ, তো আমাদের যে ট্রেনিংটা হয়, সেখানে ঢোকাটাও যেরকম চরিত্রের মধ্যে শেখানো হয়, বেরোবাটাও শেখানো হয়। তুমি চরিত্র থেকে বেরো কি করে সেটা হচ্ছে ট্রেনিং এর আসল পার্ট। হ্যাঁ, মানে আমি ওইটা পাগল হয়ে অ্যাক্টিং বেরিয়ে করা ঠিক আছে, পাগল থেকে বেরোবো কি করে? আমার মেয়ে আত্রেয়ী, ডাকনাম মাইনি, সে নাচ করে ভালো করে। আমি বলি, "অ্যাক্টিং করবি?" বলে, "না।" আমি বললাম, "দেখো তুমি যদি অ্যাক্টিং করো তোমাকে তো কিন্তু ট্রেনিং নিতে হবে। 9 এ পড়ে কিচ্ছু এখন জানে না। বাট আই থিংক আমার মেয়েকে আমি বলেছি যে যা কিছু জীবনে করবে, যাই করো তুমি। তুমি সেলুন খোলো, মেকআপ আর্টিস্ট হতে চাও, ডাকাত, চোর, মানে এভাবেই বলি বাচ্চা তো। আমি বলি, "তুমি ভাই ট্রেনিং নিয়ে যাবে।" মানে যাই হোক, আমার মনে হয় যে প্রপার করা দরকার। কারণ কি হয় কি অর্ধেক লোক শখে চলে যায়, তারপর সেখানে গিয়ে হামাগুড়ি অ্যান্ড ৮ থেকে ১০ বছর বা ১৫ বছর ওয়েস্ট চলে যায়। সেটা খুব খারাপ। কৃষ্টির পরিবারের জন্য শেষ মানে একদম আমরা ইন্টারভিউ শেষ পর্যায়ে চলে এসেছি। কিছু কথা আমাদের দর্শকদের জন্য আপনি যদি বলেন। ১ম এ বলি আমাকে খুব ক্যামেরা এসছে তো? একটা খুব ভালো সুন্দর গিফট পেয়েছি। আমি যেটা কথা বলেছিলাম এই গিফটটা কিন্তু আমি এখনো দেখিনি, হ্যাঁ? আমি এটা খুলতে চাই। গিফট ইস অলওয়েজ গিফট। সো ডোন্ট এটা ভেবো না যে এটা কেন? যাই গিফট থাকুক এর মধ্যে, যদি জ্যান্ত সাপ থাকে তবুও কিন্তু অ্যাকসেপ্ট করবে। যদি আমি সাপ ধরতে জানি বাই দ্য এটাও বাঁকুড়ার আ আমি শিখেছি এবং সাপ নিয়ে নাটকও করেছি। ইটস আ ভেরি বিউটিফুল গিফট অ্যান্ড যেটা আমার দরকার ছিল বাই দ্য ওয়ে। এই দেখো খুব সুন্দর একটা কফি মগ দিল আমার নামের সাথে মিলিয়ে এবং এস ফর সুব্রত। আই এম ভেরি, ভেরি থ্যাঙ্কফুল টু কৃষ্টি এবং তোমাদের আরো সাফল্য কামনা করছি। দীপ্তানুজ নেই। আমি তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং আই রিয়েলি লাইকড ইট। আর আমি একটা কবিতা দিয়ে শেষ করতে চাই, মুনির নিয়াজি সাহেবের কবিতা, যেটা আমাদের তুমিও শিল্পী। তো আমরা সবাই শিল্পী। শুভানু আমাদের ক্যামেরার পিছনে আছেন, হ্যাঁ, সায়নী আছে এবং আমার বন্ধু গোপাল এখানে ইন্টারভিউ দেখছে। গোপাল অ্যাসোসিয়েট ছিল এতে। জীবনের ফিলোসফি কি হয়েছে জানো? আজকাল আমরা সবাই ভাবি করব, 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 করব। তো আমার মনে হয় করে নেওয়াটা দরকার। একদম, একদম। ওই হচ্ছে হবে নয়। আ করো। আমার জীবনে এই ৫০ বছরের উপলব্ধি এটাই বলব কি যা কিছু মনে হচ্ছে করে নেওয়া দরকার। তার উপরেই এই কবিতা মানে इसको नज़्म कहते हैं। तो मुनीर नियाज़ी साहब का আপনার है। ना, मुनीर नियाज़ी ও साहब। हमेशा देर कर देता हूँ मैं। আমাদের সবসময় মনে হয় করব, করব, করব। করবে। হ্যাঁ। हमेशा देर कर देता हूँ मैं हर काम करने में। हमेशा देर कर देता हूँ मैं हर काम करने में। ज़रूरी बात कहनी हो, कोई वादा निभाना हो, उसे आवाज़ देनी हो, उसे वापस बुलाना हो, हमेशा देर कर देता हूँ मैं। मदद करनी हो उसकी, यार की ढारस बंधाना हो। मदद करनी हो उसकी, यार की ढारस बंधाना हो, बहुत देरी ना रास्तों पर किसी से मिलने जाना हो, हमेशा देर कर देता हूं मैं। बदलते मौसमों की सैर में दिल को लगाना हो, बदलते मौसमों की सैर में दिल को लगाना हो, किसी को याद रखना हो, किसी को भूल जाना हो, हमेशा देर कर देता हूं मैं। किसी को मौत से पहले किसी गम से बचाना हो, किसी को मौत से पहले किसी गम से बचाना हो कि हकीकत और थी कुछ,
उसको जाके ये बताना हो, हमेशा देर कर देता हूँ मैं, हमेशा देर कर देता हूँ मैं हर काम करने में। तो मुझे 50 साल हो गया पूरा, तो मैं तो यही कहता हूँ दोस्तों, भाइयों और बहनों और बड़े बुजुर्गों, जो करने का मन हो रहा है प्लीज कर डालिए। हाँ, हालांकि दूसरों को बुरा ना लगे, बुरा ना हो, किसी का बुरा ना हो, प्लीज कर डालिए। जिंदगी में समय ये निकलता जा रहा है और उसको कोई नहीं रोक सकता, ना अंबानी, ना डोनाल्ड ट्रंप, ना मोदी साहब, ना दीदी। सो प्लीज कर डालिए। ধন্যবাদ, শুভরাত্রি, শাব্বা খের। বৃষ্টির সমস্ত দর্শকদের জানায় অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সায়ানীকে যায় অভিনন্দন এবং শুভানুকে যায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ইন্টারভিউ বলছিলাম বটে, কিন্তু আপনারা দেখতেই পেলেন কত ঘরোয়াভাবে আমরা নিজেদের মধ্যে একদম একদম মানে জানলায় বসে কফির সাথে আমরা নিজেদের মতো করে একটা আলোচনা গল্প করছিলাম। তা ইন্টারভিউ নামটা একটা পোশাকি নাম দিতে হয় তাই দেওয়া। কিন্তু এই আলোচনা, এই গল্প আমার তো মনে হচ্ছিল চলতেই থাক। নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। আগামী দিনে আরো অনেক নতুন, নতুন অতিথিদের নিয়ে আমি আসবো। আপনারা সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী সংখ্যায়।